দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন 20 সংলাপে আপনাদের সাথে আছি শামীমা দোলা। দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য নিয়ে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট 2021 শুরু হয়েছে গতকাল। এই সম্মেলনের আয়োজক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে এই দুদিন ব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন। এবারে সামিটে অংশ নিচ্ছে 54টি দেশ। অনলাইনে যুক্ত হতে 2574 জন বিদেশ থেকে এবং 2109 জন বাংলাদেশ থেকে নিবন্ধন করেছেন। সামিটে যোগ দিতে বেশ কয়েকটি দেশের সরকারি বেসরকারি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন। বিডার পক্ষ থেকে 11টি খাতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশে বর্তমান বিনিয়োগ পরিস্থিতি, সম্ভাবনা আর চ্যালেঞ্জ নিয়ে আজকের বিসংলাপ। আলোচনায় আছেন বাংলাদেশ চায়না বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি ও CIS-BCCI এর ভাইস প্রেসিডেন্ট যাদব দেবনাথ, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি BBCCI এর বার্মিংহাম রিজিয়নের সভাপতি মিসবাহুর রহমান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর হাসনাত আলী। স্বাগত আপনাদের। প্রথমে আমি যাদব দেবনাথ আপনার কাছে যেতে চাই। আপনি CIS দেশগুলোর সাথে কাজ করছেন, CIS যে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি। আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের বিনিয়োগের ব্যাপারে CIS দেশগুলোর বিনিয়োগকারীদের কি অবস্থা এবং তাদের মনোভাব কি? আমরা আসলে CIS কান্ট্রিগুলিতে কাজ করতেছি বিগত 6 বছর এবং আপনি খুশি হবেন যে যাদব দেবনাথ, আপনার কাছে আরেকটা বিষয় আমি জানতে চাই যে CIS দেশগুলোর ব্যাপারে একটু সামান্য ধারণা দিবেন, কোন কোন দেশগুলো CIS ভুক্ত এবং তাদের কি অবস্থা একটু ধারণা দিবেন। ওকে আপা, এটা কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেট এন্ড বাংলাদেশ চেম্বার অফ কমার্স। এটা CIS কান্ট্রি হলো 11টা, ইনক্লুডিং রাশিয়া, ইউক্রেন, উজবেকিস্তান, is a lots of country, and Bangladesh including is the 12th country, but we have the activities with the with the Russia mainly now, and we are trying to get all of them together. Now they are coming, we are communicating also. আশা করি যে আগামী দিনগুলিতে তারা আমাদের সাথে যুক্ত হবেন। আমরা যে অ্যাম্বাসিডর সাহেব আছেন এখানে আমরা ওনার সাথে বসছি কিভাবে আমরা একটা ব্যাংকে চালু করতে পারি, এবং ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আপনি জানেন এখানে ইন্টার গভর্নমেন্ট যে কমিশন আছে তারাও কিন্তু আমাদের সাথে একই সাথে কাজ করি, আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথেও কাজ করি। আমাদের বিগত দিনগুলিতে আমাদের যে অর্থমন্ত্রী উনিও সেন্স পিটার ভাবে আমাদের সাথে ভিজিট করেছেন। সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক দূর এগিয়ে গেছি রাশিয়ার সাথে, কারণ রাশিয়াতে আমাদের হিউজ অপরচুনিটি আছে বিজনেস করার। ইট ইজ মানে কমপ্লিটলি এ গ্রে মার্কেট। আমাদের প্রাইম মিনিস্টার, অনারেবল প্রাইম মিনিস্টার কিন্তু বলেছেন যে রাশিয়াতে তোমরা বাজারটা খুঁজো, এবং যার জন্য আমরা খুব তড়িঘড়ি করে আমরা রাশিয়াতে যাই। কিন্তু বিগত দিনে কোভিডের জন্য আমরা খুব আগাইতে পারিনি, কিন্তু অবশ্যই আবার ইন্টার গভর্নমেন্টের যে পলিসিগুলি নিয়ে রাশিয়ান গভর্নমেন্ট আমাদের সাথে কাজ করে, এবং আমরা বাণিজ্য মন্ত্রণালয় একই সাথে কিন্তু ট্রাইপার্টি হয়ে কাজ করি। তো সেই ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়ে আসছি এবং আমরা কিন্তু বিজনেস শুরু করছি রাশিয়াতে, এবং অনেকে এখন রাশিয়াতে বিজনেস করে, এবং আমরা যে যতটুকু সম্ভব এদেরকে সাপোর্ট দিই। সেই সাপোর্টের ভিত্তিতে আগামী দিনগুলোতে আশা করি আমরা উত্তরোত্তর রাশিয়ার সাথে বা CIS কান্ট্রিগুলির সাথে আরো বিজনেস করতে পারবো। আচ্ছা, CIS দেশগুলোর সাথে আমাদের বাণিজ্যের অবস্থাটা কি পরিমাণ বাণিজ্য আমাদের হয়, আমদানি রপ্তানি, এবং আপনি রাশিয়ার কথা বলছিলেন, কি পরিমাণ আমদানি রপ্তানি রয়েছে এবং আমাদের রপ্তানির কি সুযোগ আছে? আচ্ছা, মেইনলি আমাদের কিন্তু রেডিমেড গার্মেন্টস যেটা আছে, আমাদেরকে এই রেডিমেড গার্মেন্টস এর একটা বিশাল মার্কেট, পাশাপাশি লেদার, আপনার যদি লেদার এবং জুটের যে আইটেম আছে এই আইটেমগুলি আমরা ওখান থেকে এক্সপোর্ট করতে পারি এখান থেকে, যেগুলি আমাদের আসলে অপার সম্ভাবনা নয় আমরা বলবো। কারণ হলো দেখেন, আমরা কিন্তু বাংলাদেশি গার্মেন্টসটাই কিন্তু রাশিয়াতে যাচ্ছে থ্রু ইউরোপ বা আদার কান্ট্রিজ। সেখানে আমি যখন একটা স্যুট কিনতে যাই, দেখা গেল যে $600 থেকে $700, ওয়ারেজ আমরা বাংলাদেশে এটা আমার মনে হয় না $40 থেকে $50 উপরে। আমরা কিন্তু এই মার্কেটটাকে হারাচ্ছি এই জন্য যে আমরা সরাসরি এই মার্কেটে যেতে পারছি না, কারণ আমাদের একটা ব্যাংকিং যে চ্যানেলটা এটা এখনো সরাসরি রাশিয়ার সাথে আমরা নাই, যার জন্য আমরা থার্ড কান্ট্রি দিয়ে সেই এক্সপোর্টগুলি করতে হয় এবং থার্ড পার্টি দিয়ে করতে হয়।
আচ্ছা, আমরা সিআইএস আমাদের- দেশগুলো তো একটু ঠান্ডা প্রধান দেশ, তো সেখানে রেডিমেড গার্মেন্টসের কথা বলছিলেন এবং হাই ভ্যালু অ্যাডেড পণ্যগুলোর বেশ সম্ভাবনা রয়েছে। সেই জায়গায় আপনি এই সম্ভাবনাটাকে আমরা কেন কাজে লাগাতে পারছি না? আমাদের লেদারেরও নিশ্চয়ই সম্ভাবনা আছে, আপনি সেটা বলছিলেনও, কেন পারছি না আসলে? আসলে কি আমাদের যে বললাম ব্যাংকিং চ্যানেলটা এখনো সরাসরি নেই। দেন আপনার ইন্ডিয়ার যে এক্সিম ব্যাংক তাদের সাথে সরাসরি কাজ করে এবং চায়না সরাসরি কাজ করে, কিন্তু আমাদের তাদের সাথে ব্যাংকিং এর যে কারেন্সির যে প্রবলেমটা, সেটা ব্যাংক যদি ইন্টারমিডিয়েট ব্যাংক আমাদের এখানে না থাকে তাহলে আমরা এই ব্যবসাটা সরাসরি করতে পারি না। পাশাপাশি হলো ব্র্যান্ডিং বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট, যেটা এখন হচ্ছে আমাদের মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট। আশা করি যে আগামী দিনগুলিতে আমরা কিন্তু একটা ব্যাংক পাচ্ছি এবং সেটা জাস্ট মনে হয় সপ্তাহখানেক আগে আমাদের এম্বাসির আসছিল আমাদের অফিসে, সেখানে কিন্তু আমরা কথা বলেছি এবং তারা বলছে অবশ্যই আমরা এটাকে চেষ্টা করব যত দ্রুত করা যায়, কারণ রাশিয়ার সাথে কিন্তু আমাদের ব্যবসা বাড়তেছে। আপনি জানেন পাওয়ার প্ল্যান্ট এবং হেভি মেশিনারি যেগুলি আছে রাশিয়া থেকে আসছে এবং আমাদের কিন্তু ট্রেড ব্যালেন্স নাই বললেই চলে। এখানে আমরা এক্সপোর্টে খুবই নগণ্য, যেখানে $2 বিলিয়ন মার্কেট বে হয়ে আছে আমাদের দেশ থেকে করা সম্ভব, কিন্তু সেখানে আমরা একটু ব্যাংকিং এর জন্যই আমরা একটু পিছিয়ে আছি। যদিও আমরা অন্যভাবে থার্ড পার্টির মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে কিন্তু আমরা এক্সপোর্ট অহরহ করছি। কত বিলিয়ন ডলারের মার্কেটের কথা বলেন আপনি একটু স্পষ্ট করে যদি? $2 বিলিয়ন। $2 বিলিয়ন ডলারের মার্কেট রয়েছে, সেটি আমরা ব্যাংকিং চ্যানেল ব্যাংক না থাকার কারণেই আমরা সেই জায়গাটি এটি হারাচ্ছি, এরকমটি নিশ্চয়ই বলেছেন আপনি। রাইট রাইট, এরকমই। যদিও আমরা আমাদের গভর্নমেন্টও কাজ করছে এটার উপরে, আশা করি অতি দ্রুত এটা আমরা পেয়ে যাব। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে সিআইএস দেশগুলোর বাণিজ্যের সম্ভাবনাটি আমরা জানতে পারলাম কিছুটা হলেও। এবারে আমি আসতে চাই মিসবাউর রহমান, আপনার কাছে জানতে চাই, আপনি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্মিংহাম জোনের বা বার্মিংহাম রিজিয়নের আপনি প্রেসিডেন্ট। আপনার কাছে জানতে চাই যে এই ব্রিটেনে আমাদের বাণিজ্য সম্ভাবনা কতটা রয়েছে, বাংলাদেশে কত বিনিয়োগের ক্ষেত্রে? আমরা এই গতকালই ইনভেস্টমেন্ট সামিট হচ্ছে আমাদের এখানে, ব্রিটেনের যে ব্যবসায়ী তাদের মনোভাবটি কেমন আমাদের দেশে, এবং তাদেরকে অ্যাট্রাক্ট করতে হলে, বাংলাদেশে আকৃষ্ট করতে হলে আমাদের কি কি করণীয়? ধন্যবাদ শামীমা দৌলা আপনাকে এবং নিউজ 24কে আমাকে সংযুক্ত করার জন্য। আপনি জানেন যে কিছুদিন আগে এই লন্ডনে ইউকে বাংলাদেশ যে বিজনেস সামিট হয়েছে, সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হয়ে আপনার প্রায় 500 নন রেসিডেন্ট বাংলাদেশি এবং ব্রিটিশ যারা এন্টারপ্রেনার এবং যারা বিজনেস ডেলিগেটস রয়েছে তাদের সম্মুখে বক্তব্য রেখেছেন এবং বাংলাদেশের বিনিয়োগের সম্ভাবনার কথা উনি মাননীয় প্রধানমন্ত্রী সেই মিটিং এ উত্থাপন করেছেন। এবং আমি আপনারা জানেন যে এটা খুবই একটা প্রত্যাশিত একটা সংলাপ আপনার সেমিনার ছিল, যদিও আমরা বিভিন্নভাবে চেম্বার সহ আমরা দাবি করে আসছিলাম এবং যে এরকম বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে হলে অবশ্যই এরকম আপনার এই পর্যায়ের বা এ লেভেলের আপনার ডায়ালগ এবং ভিউ অ্যাকশন দরকার ছিল, যেটা কিছুদিন বিভিন্ন জায়গায় আমেরিকা হয়েছে এবং অন্যান্য বা পৃথিবীর সম্ভাবনা বিনিয়োগকারী দেশে হচ্ছে এবং সেটা অত্যন্ত আমরা পজিটিভ দেখছি। আপনি জানেন যে ব্রিটেন এবং বাংলাদেশের দীর্ঘ 50 বছরের কূটনৈতিক সম্পর্ক রয়েছে, যেখানে আপনার আমাদের এখান থেকে মানে যেটা হলো যে এখানে প্রায় 7 লক্ষ বাংলাদেশি প্রবাসী রয়েছে এবং আপনি জানেন সেখানে যে এক্সপোর্ট, যে বাংলাদেশ যে এক্সপোর্ট আসে সে খুবই নগণ্য। কারণ আপনি যেটা আপনার আমার যাদব সাহেব বলেছেন যে $2 মিলিয়ন এক্সপোর্ট আপনার সম্ভাবনা রয়েছে, সেখানে কিন্তু এই বিনিয়োগ সেমিনারে কিন্তু ওটা বিভিন্ন বক্তারা সেগুলো বলেছেন এবং আমরাও দাবি করেছি আমাদের প্রবাসীদের পক্ষ থেকে বা নন রেসিডেন্ট। আপনি বলছিলেন যে 50 লক্ষ আমাদের প্রবাসী বাঙালি বা বাংলাদেশি সেখানে রয়েছে, কিন্তু আমাদের রপ্তানি সেখানে খুবই নগণ্য। সেটি কেন আসলে খুবই নগণ্য কেন? এবং আপনি যে ইনভেস্টমেন্ট সামিটের কথা বলছিলেন সেটিতে আমিও যোগ দিয়েছিলাম, বেশ একটি সাড়া দেখেছিলাম এবং আপনিও সেরকমই বর্ণনা করছিলেন যে বেশ এইটি একটি সময় উপযোগী
সামিট হয়েছিল, এর পরের এখনকার কি অবস্থা? 4 নভেম্বর সম্মেলনটি হয়েছিল, সেই বিনিয়োগের ক্ষেত্রে প্রবাসীদের বা বিদেশি ব্রিটিশ বিনিয়োগকারীদের কি অবস্থা, কি মনোভাব? জি, এই সামিটের পরে কিন্তু আমাদের বাংলাদেশকে যে আগে যে চিন্তাধারা ছিল যে বাংলাদেশ আসলে অনেক পিছনে, কিন্তু ব্র্যান্ডিং এর ক্ষেত্রে সেটা কিন্তু পরিবর্তন এসেছে নিশ্চয়ই। কারণ এই সামিটে এই প্রথমবারের মতো ব্রিটেনের মেইন স্ট্রিমের যে আপনার ম্যানুফ্যাকচার ইন্ডাস্ট্রি এবং বিভিন্ন কোম্পানির সিও এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, এবং সেখানে তারা বাংলাদেশের বিনিয়োগের অপার সম্ভাবনা তারা দেখেছেন বা শুনেছেন, পর্যালোচনা করেছেন। সেক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশকে যেটা করতে হবে যে এই যে সামিটের পরে যে ফলো আপ যেটা বলা হয়, এই ফলো আপ গুলোকে আমাদের করতে হবে। যেমন এই ফলো আপ করলে কিন্তু ধারাবাহিকতা রক্ষা করলে তখন যে প্রকৃত পক্ষে কাঙ্ক্ষিত বিনিয়োগটি পাওয়া যেতে পারে। আপনারা তো সেখানে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিত্ব করছেন, আপনারা সেই ফলো আপটি কি করছেন? আপনাদেরও তো করবার। অবশ্যই আপনি যদি দেখতে পান এখন যে এই মুহূর্তে বাংলাদেশের যে ইনভেস্টমেন্ট বিদেশি ইনভেস্টমেন্ট সেমিনার হচ্ছে, গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছে, সেখানে আমাদের ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্সের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন এবং অনেক ডেলিগেটরা উপস্থিত হয়েছেন। সো এইরকম এক্সচেঞ্জ ভিউ দরকার আছে। এবং আমি যেটা বলতে চাই যে বিশেষ করে আমরা যদি বাংলাদেশ টার্গেট করে এনআরবিদের বিভিন্ন, আপনি জানেন 20 কোটি বাঙালি রয়েছে, এবং বাংলাদেশের যে রেমিটেন্স বিলিয়ন ডলার অফ রেমিটেন্সের যে প্রবাহ, এবং এই রেমিটেন্সের অন্যান্য ভূমিকা রাখছেন আমাদের প্রবাসী বাংলাদেশিরা, যেখানে আমেরিকা, ইউরোপ সহ মিডল ইস্টের আপনার প্রবাসী বাঙালিরা ভূমিকা রাখছেন। তো আমি একটা প্রস্তাব আমরা দিয়েছিলাম এবং চেম্বার থেকে সেই সামিটে যে, এবং আমরা তার আগে অনেকবার বিভিন্ন সরকারের কর্মকর্তাদের দিয়েছিলাম যে আপনারা প্রবাসীদের জন্য আলাদা কোনো রিপ্রেজেন্ট করতে পারেন কিনা, মানে অর্থনৈতিক অঞ্চল। আমি জানি সেখানে বিভিন্ন জায়গায় ইকোনমি জোন করা হচ্ছে, কিন্তু আমরা নির্দিষ্ট করে আপনার স্পেসিফিকলি শুধু প্রবাসীদের যদি এরকম মানে অর্থনৈতিক অঞ্চল করা হয়, আমরা দাবি উঠিয়েছি, আমরা সেদিনও করেছিলাম। এবং আমরা যদি এর মাধ্যমে যে এনআরবিদের যে তারা রেমিটেন্স বাংলাদেশে পাঠায় এবং তাদের অবস্থান, আমি মনে করি তারা একটা স্বীকৃতি পাবেন পাশাপাশি, এবং বাংলাদেশে যে নতুন প্রজন্ম এই বাংলাদেশের বাইরে রয়েছেন এনআরবিরা, তারা বিনিয়োগ করতে আগ্রহ হবেন বলে আমরা বিশ্বাস করি। তাদেরকে যদি স্পেসিফিক ভাবে প্রবাসীদের আলাদা করে এরকম একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে তাদেরকে এন্টারপ্রেনারশিপ গড়ে উঠবে। ছোট ছোট উদ্যোক্তা কিন্তু অনেক রয়েছেন। আমরা এখন কথা বলছি ইন্ডাস্ট্রিয়াল নেশনের কথা, আমরা বলছি যে আমরা ম্যানুফ্যাকচারের কথা, আইটি সেক্টরের কথা, সব ঠিক আছে, কিন্তু এর মধ্যে বলে চলবে না। ছোট ছোট যারা বিজনেস করতে চাচ্ছে, ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে, তাদেরও সুযোগ দেওয়া উচিত এবং উদ্যোক্তা তৈরি করতে হবে দেশে বিদেশে। তখন আমরা দুই দেশ বা বিশ্বের অন্যান্য দেশের সাথে একটা বিনিয়োগ যে একটা আপনার কি পরিবেশটা এবং বিনিয়োগের যে আরো সম্ভাবনা আরো ভালো দেখা দেবে। আচ্ছা, আপনি একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কথা বলছেন, যে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রবাসীদের জন্য বিশেষ বরাদ্দের বা জায়গা রাখবার কথা বলছেন। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর হাসনাত আলী আছেন অধ্যাপক, আপনার কাছে জানতে চাই যে এই যে আমাদের বিনিয়োগের কথা বলা হচ্ছে এবং নানা ধরনের উদ্যোগ কিন্তু নেওয়া হচ্ছে, বিভিন্ন দেশে রোড শো হচ্ছে, এবং গতকাল বাংলাদেশে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট উদ্বোধন হলো। আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের এখন যে বিদেশি বিনিয়োগ যেটি আছে সেটি তো পর্যাপ্ত নয়, আসলে কেন এই পর্যাপ্ত নয়, এটি বাড়ানো সম্ভব কিনা, এবং যদি আমরা এখন বাংলাদেশে অনেক রকমের সরকার নানা রকমের সহযোগিতা দিয়েছেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ব্যবস্থা করেছেন, এবং গ্যাস বিদ্যুৎ এইসব অবকাঠামোর যে সমস্যাগুলো সেসব জায়গায় খুব ভীষণভাবে মনোযোগ দিয়েছে সরকার। তা আপনার কাছে কি মনে হয় যে এগুলোকে আমাদের বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক, নাকি আর কি করতে হতে পারে আপনার পর্যবেক্ষণ? ধন্যবাদ শামীমাতুল্লাহ, আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি এই ধরনের একটি সম্মেলনে যেটা লন্ডনে উপস্থিত হয়েছিল, সেখানে প্রত্যক্ষদর্শী হিসেবে আমাদের এই বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছিলেন আপনি সশরীরে সেখানে উপস্থিত ছিলেন। আজকের যে প্রতিপাদ্য বিষয় সেটি বাংলাদেশে বিডার উদ্যোগে গতকাল এবং আজকে আছে ক্লোজিং সেশন, বিনিয়োগ সম্মেলন হচ্ছে বাংলাদেশে, এবং সেখানে বিশ্বের প্রায় 15টি দেশের 2332 জন ডেলিগেট অংশগ্রহণ করছেন। সেখানে আমি একটি তথ্য দিয়ে আমার বক্তব্যটা শুরু করতে চাই। নিঃসন্দেহে বাংলাদেশ এই মুহূর্তে বিনিয়োগের একটি সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি হয়েছে। এখানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ আছে,
কিন্তু কয়েকটি সমস্যার কারণে সেই বিনিয়োগটা কাঙ্ক্ষিত পর্যায়ে যায়নি। এর মধ্যে জাতিসংঘের বাণিজ্য এবং উন্নয়ন বিষয়ক সংস্থা আংটাডের তারা একটা তথ্য প্রকাশ করেছে গতকাল। তারা বলেছে যে গত 14 বছরের মধ্যে বাংলাদেশে সর্বনিম্ন বিনিয়োগ হয়েছে, যার পরিমাণ 258 কোটি ইউএস ডলার। এটি গতবারে 2019-এর থেকে এবছরে সেটা 11% কম। তারা এর কারণ হিসেবে উল্লেখ করেছে যে কোভিড একটি বড় ধরনের সমস্যা, যে সারা বিশ্বের বাণিজ্যিক লেনদেন বা অর্থনৈতিক কর্মকাণ্ডকে স্থবির হয়ে গিয়েছিল। আরেকটি হলো বাংলাদেশের অবকাঠামোগত দুর্বলতা। এই দুটিকে তারা চিহ্নিত করেছে। এবং এটি দেখেন, আজকে বাংলাদেশের যদি রাজনৈতিক পরিস্থিতির কথা চিন্তা করি তাহলে কিন্তু একটা স্টেবল রাজনৈতিক অবস্থা আছে। যদিও রাজনৈতিক মতপার্থক্য আছে বা দেশের বিভিন্ন বিষয়ে মতপার্থক্য আছে, কিন্তু আপনি যদি হরতাল, ভাঙচুর, রাস্তাঘাট বন্ধ, এগুলো কিন্তু দীর্ঘদিনে নাই। একটি দেশের বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করার জন্য এটা কিন্তু একটি সহায়ক পরিবেশ। তারপরে কেন হচ্ছে না সেই সংস্থা বলেছে, আংটাডের ভাষ্যমতে তারা 3টি বিষয়কে চিহ্নিত করেছেন। তারা প্রথম বলেছেন যে বাংলাদেশে পর্যাপ্ত জমি পাওয়া যায় না বিনিয়োগ করার জন্য, ইন্ডাস্ট্রি করার জন্য। এটা আমার কথা নয়, এটি জাতিসংঘের বাণিজ্য এবং উন্নয়ন বিষয়ক সংস্থা আংটাডের তথ্য। 2 নম্বর, তারা বলেছেন যে আমাদের অবকাঠামোগত স্বল্পতা রয়ে গেছে। আজকে 100টি অর্থনৈতিক জোনের কথা যেটা আমরা বলছি, যেটা আমাদের লন্ডন থেকে যে ভাইটি বলছিলেন, বার্মিংহাম থেকে, যে আমাদের যে ইপিজে গুলো বলি আমরা, বা আমাদের বিনিয়োগ কেন্দ্রগুলো বলি, বা আমাদের ডিসিক গুলো বলি, সেখানে যে অবকাঠামো বা আধুনিক সুবিধা সম্বলিত যে অবকাঠামো, সে অবকাঠামো কিন্তু অপ্রতুল। আমাদের কিন্তু ব্লাড সার্কুলেশন লাইনকে বলা হয় চিটাগাং পোর্টকে, সেই চিটাগাং পোর্টের সক্ষমতা কিন্তু এখনো বৃদ্ধি হয়নি। আমরা দীর্ঘদিন ধরে আমরা ডিপ সি পোর্ট আমরা করার কথা বলছি, কিন্তু সেই ডিপ সি পোর্টটাও আমরা করতে পারিনি। আজকে নিরবচ্ছিন্ন পরিপূর্ণ পরিবহন একটি বিনিয়োগের জন্য কিন্তু সহায়ক একটা ইন্ডিকেটর, কিন্তু আমরা কিন্তু আলাদা করে একটি রাস্তা, যে রাস্তা দিয়ে শুধুমাত্র বিদেশে বিনিয়োগকারীদের পণ্য সরবরাহ করা যাবে, এরকম একটি রোড বা এরকম একটি ট্রেন। আচ্ছা, আমাদের আপনার আসনাত আলী, আপনার কাছ থেকে যেটি শুনতে পাচ্ছিলাম যে 3টি সমস্যার কথা আপনি বলছিলেন। বাকি আলোচনা শুনবো, নিতে হচ্ছে একটি বিরতি। দর্শক, সংলাপে নিয়ে নিচ্ছে একটি বিরতি পর্বে ফিরবো, বাকি আলোচনার সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম সংলাপে। আপনাদের সাথে আছি শামীমা দোলা। আমরা বিরতির আগে কথা বলছিলাম আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন প্রসঙ্গে। আমাদের সাথে ছিলেন, বিরতির আগে কথা বলছিলেন ডক্টর হাসনাত আলী। আপনার বক্তব্য শুনছিলাম, আপনি 3টি বিষয় তুলে ধরেছেন বিনিয়োগের সমস্যার কথা। এবার আমি সম্ভাবনার কথা শুনতে চাই। কোন কোন খাতে আসলে বাংলাদেশের সম্ভাবনা রয়েছে এবং বিনিয়োগকারীরা আকৃষ্ট হতে পারেন? নিঃসন্দেহে সম্ভাবনাময় একটি দেশ বর্তমানে বিনিয়োগের জন্য। আমরা জানি যে বিদ্যুতে আমরা মোটামুটি স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। তারপরে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে, এবং 100টি যে অর্থনৈতিক জোন যেটা আমরা করার চেষ্টা করছি, এটা যদি করা যায় তাহলে সেটি অবশ্যই সম্ভব। তবে একটি জিনিস তার আগে যেটা বিবেচনা করতে হবে, কিছুদিন আগে আমেরিকার একটি ইনভেস্টমেন্ট ক্লাইমেট রিপোর্ট একটি বের হয়েছে। সেই রিপোর্টে তারা যে জিনিসটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছে যে বিনিয়োগ বাংলাদেশে সম্ভব, কিন্তু তার আগে যে কাজটি করতে হবে, বিনিয়োগ বান্ধব যে সমস্ত সেবাগুলো আছে, সেবা খাতগুলো আছে, সেই সেবাগুলোকে এক ছাতার নিচে নিয়ে আসতে হবে। বিনিয়োগকারীরা আসলে এয়ারপোর্টে নামার পরে খুব সহজ ভাবে যাওয়া যায় এরকম একটি জায়গায় তারা যাবে, এবং সেখানে বাংলাদেশের বিনিয়োগের সহায়ক যে সমস্ত সংস্থা, আপনি বেবজা বলেন, বিডা বলেন, বিনিয়োগ বোর্ড বলেন, তারপরে বাংলাদেশ ব্যাংক বলেন, তারপরে পরিবেশ অধিদপ্তর বলেন, যে সমস্ত সেবা সংস্থাগুলোর দরকার, তাদের সেবাগুলো এক ছাদের নিচে নিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ বাংলাদেশে প্রায় 6 কোটি তরুণ মেধাবী বেকার শিক্ষার্থী রয়েছে, যাদের শ্রম খুবই সহজলভ্য। অতএব সেই দেশে বিনিয়োগ না হওয়ার কোনো কারণ আমি অন্তত দেখি না। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি বলতে গেলে অনেকটাই স্থিতিশীল। এরকম একটি অবস্থায় বিনিয়োগ না হওয়াটা খুবই দুঃখজনক। আমাদের দেশে গড়ে প্রতি বছরে এফডিআই এর পরিমাণ 300 ইউএস ডলার, যা প্লাস মাইনাস গড়ে, যেটি 2020-এ 258-তে নেমে এসেছে কোভিড এর কারণে। এখানে বিনিয়োগ করা সম্ভব এই সেবা খাতগুলোকে যদি এটি করে। এবং আরেকটা জিনিস আমাদের আছে, আর্থিক ক্ষেত্রে একটি বিশৃঙ্খল অবস্থা রয়ে গেছে, যে বাংলাদেশে এই মুহূর্তে যে আমাদের যে খেলাফি ঋণের পরিমাণ, তা বোধহয় ইতিহাসের সবচেয়ে বেশি পরিমাণে আর কি। তারপরে আরেকটি যা রয়েছে, একটি দুর্নীতি, যে আর্থিক খাতে বা অন্যান্য খাতে সরকারি সেবা পেতে যে বিদেশি বিনিয়োগকারীদের হয়রানির শিকার হতে হয়। আমরা
বিভিন্ন নিউজ মিডিয়ায় যেগুলো দেখতে পারি, এই বিষয়গুলো যদি আমরা ওভারকাম করতে পারি এবং আমরা যদি বিকল্প পোর্ট তৈরি করতে পারি বিনিয়োগকারীদের জন্য, এবং বিকল্প যে রাস্তা শুধুমাত্র বিনিয়োগ বান্ধব এবং রপ্তানিযোগ্য পণ্য পরিবহন করা হবে, ঢাকা চিটাগং যে রাস্তাটা, সেটা রেলওয়ে হতে পারে, সেটা রোডওয়ে হতে পারে, এই বিষয়গুলো যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে বিনিয়োগ অবশ্যই এখানে হওয়া সম্ভব। আরেকটা জিনিস করতে হবে কি, আমাদের ইজি অফ ডুইং বিজনেস, এই একটা জাতিসংঘের একটা ইজ অফ ডুইং বিজনেস, ডুইং বিজনেস, বাণিজ্য সহজ করা। কিন্তু এই র্যাঙ্ক থেকে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে। বিশ্বের 190টি দেশের মধ্যে আমাদের অবস্থান 168তম। বিনিয়োগ না হওয়ার কারণে কিন্তু, এই না হওয়ার অন্যতম আরেকটি কারণ, বিনিয়োগকারীরা কিন্তু এই সাইটগুলো দেখে এবং দেখে তারা কিন্তু সিদ্ধান্ত নেয়। সেক্ষেত্রে আমাদের এই জায়গায় উত্তরণের জন্য যারা বিনিয়োগ সংশ্লিষ্ট, বিডা বলি, বিনিয়োগ বোর্ড বলি, বেবডা বলি, বিসিক বলি, এই সমস্তগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করার সমাধানের জন্য এগোতে হবে। এটা সবকিছুকে এক ছাদের নিচে, সব সেবা সংস্থাগুলোকে একই ছাদের নিচে নিয়ে আসতে হবে এবং ইজ অফ ডুইং বিজনেসের দিকে মনোযোগ দিতে হবে। আমি যাদব দেবনাথ আপনার কাছে আবার ফিরতে চাই। আপনি বাংলাদেশ চায়না বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি। আপনার কাছে শুনতে চাই যে চায়নার কি অবস্থা, বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে চায়নার সাথে আমাদের বাণিজ্যের সম্পর্কের কি অবস্থা, আমাদের আমদানি রপ্তানি কত হয় এবং আমরা কোন কোন খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে পারি, এবং আপনারা বাংলাদেশ চায়না বিজনেস অ্যাসোসিয়েশন থেকে কি ধরনের উদ্যোগ নিচ্ছেন? আবার আমাকে চান্স দেওয়ার জন্য। আমরা বাংলাদেশ চায়না বিজনেস অ্যাসোসিয়েশন যেটা আছে, সেখান থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা সার্ভিস দিয়ে থাকি। মেনলি যে চাইনিজ যে ছোট ছোট ইনভেস্টর আছে, তারা যখনই বিপদে পড়ে তখনই আমাদের কাছে চলে আসে, আমরা তাদেরকে কিন্তু বুঝাই বলি। আর বিডা কিন্তু অ্যাকচুয়ালি ওয়ান স্টপ সার্ভিস। আমার মনে হয় সেই জায়গাটাতে আমরা একটা ভুলে গেলে চলবে না। এখন কিন্তু ভেরি ইজি একজন চাইনিজ পিপল বিডাতে রেজিস্ট্রেশন করতে পারে এবং সে বিডা যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে সে সমস্ত ইনফরমেশন পায়। সেই ক্ষেত্রে ভালোই হয়। তবে হ্যাঁ, লোকালি তারা একটু ঝামেলায় পড়ে, কারণ হলো তাদের কাছে নিয়ম কানুনগুলি অনেকটা স্পষ্ট না, যেখানে আমরা তাদেরকে সাপোর্ট দিই, বলছি যে কোনো সমস্যা হলে আমরা তাদের পাশে দাঁড়াবো। আজকেও কিন্তু আমাকে একটা মিটিং আছে একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে, যে একটা সাইডে সে বিনিয়োগ করার পরে জমি সংক্রান্ত কিছু সমস্যা হলো, তখন আমরা কি করি, আমরা নিজেরা যাই, ওনাদের সাথে কথা বলি, বিডার সাথে কথা বলি এবং অন্যান্য ডিপার্টমেন্টের সাথে কথা বলে এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে আসি তারা যেন ভয় না পায়। কারণ তারা যদি ঠিকভাবে আমাদের কাছ থেকে সার্ভিসটা পায়, তাহলে কিন্তু তারাই কিন্তু বিজনেসের অ্যাম্বাসিডার, তারা অন্যদেরকে বলবে এবং অতি সহজেই আমরা কিন্তু বিনিয়োগ পেতে পারি। আর চায়নার সাথে তো আমাদের চমৎকার সম্পর্ক চলছে, আপনি জানেনই, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার গঠনে চায়না অগ্রণী ভূমিকা পালন করছে এখানে, এবং প্রচুর চাইনিজ পিপল কিন্তু ইনভেস্টের জন্য এখানে আগ্রহী। কারণ কোন কোন খাতে বিনিয়োগে আগ্রহী, কোন কোন খাতে বিনিয়োগে আগ্রহী, এবং সেক্ষেত্রে আপনারা কিভাবে বাংলাদেশকে ব্র্যান্ডিং করছেন তাদের কাছে? আচ্ছা, আমাদের কাছে যেমন দেখেন, ওরা যেগুলি করে এখন হলো গার্মেন্টস ইন্ডাস্ট্রি, লেদার ইন্ডাস্ট্রি, তারপরে আছে আপনার ফার্মাসিউটিক্যাল, এইসব ইন্ডাস্ট্রিগুলি কিন্তু তারা অলরেডি নিয়ে আসছে। আমি আমার জানা মতে যে একটা কোম্পানি ছিল একটা আইটেমের, সে কিন্তু আরেকটা কোম্পানিকে এখানে নিয়ে আসছে। দেখা যাচ্ছে যে তারা কিন্তু ইনভেস্টমেন্টগুলি নিয়ে আসতেছে, এবং তারা যে সমস্যাটা পরে আসলে খুব বেশি লোক না, যে তারা যদি লোকাল লোকের সাথে কানেক্টেড না হয় তখনই ওই সাইডে গিয়ে কিছু সমস্যা পড়ে, জমি জমা সংক্রান্ত। আমার হাসনাতুল ভাই যেটা বললেন, আসলে ওই সমস্যাগুলি সমাধান করার জন্য কিন্তু আবার বিডা দাঁড়ায় আছে এবং বিডা কিন্তু ওদেরকে সাপোর্ট দেয়। আর আমরাও কিন্তু প্রতিনিয়ত ওদেরকে সাপোর্ট দিয়ে চলি এবং আমরা বলি তোমাদের কোনো সমস্যা হলে, যেহেতু আমাদের এখানে চাইনিজ ট্রান্সলেটর আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের ডিরেক্টর আছে, তো যে যে দায়িত্বে থাকে তখন তারা ওই সাপোর্টটা দেয় এবং এই সাপোর্ট দেওয়ার ফলে কিন্তু তারা খুব মানে সেফ ফিল করে। এখানে কোনো কিছু হইলে আমাদেরকে ফোন করে বলে যে আমরা এই প্রবলেমে পড়ছি, তখন আমরা রিলেভেন্ট যেসব ডিপার্টমেন্ট আছে তাদের সাথে কথা বলি। যার জন্য এই যে মিডিয়াম ক্লাস যে ইনভেস্টমেন্ট, এরা কিন্তু আসতেছে, প্রচুর আসতেছে তারা, এবং আগামী কোভিড যদি না হতো। দর্শক, এই মুহূর্তে নিতে হচ্ছে আমাদের একটি বিরতি। বিরতির পরে ফিরবো বাকি আলোচনার সাথেই থাকবেন।
দর্শক, বিরতির পরে ফিরে এলাম বীজ সংলাপে। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন 2021 প্রসঙ্গে। আমাদের সাথে কথা বলছিলেন যাদব দেবনাথ। আপনার কাছে শুনছিলাম যে চায়না আমাদের বিনিয়োগ সম্ভাবনা কেমন এবং কোন কোন জায়গায় কাজ করা দরকার এবং কোন কোন খাতে আমাদের সম্ভাবনা রয়েছে। থ্যাংক ইউ। যেটা বলছিলাম সেটা হলো চায়নার সাথে আমাদের অপার সম্ভাবনাময় বিনিয়োগের একটা যে প্ল্যাটফর্ম রয়েছে, এটা কিন্তু আজকে না, দীর্ঘদিন ধরে। এবং আমরা কিন্তু প্রচুর ইম্পোর্ট করি চায়না থেকে, র মেটেরিয়ালস থেকে ধরে সাপোর্টিং যত কিছু আছে আমরা কিন্তু ইম্পোর্ট করি এবং কমপ্লিট গুডস ইম্পোর্ট করি। সেক্ষেত্রে চায়নাতে কিছু সমস্যা চলছে এখন। যে সমস্যার পরিপ্রেক্ষিতে ট্যাক্স হাই, আপনি জানেন, দা শিপিং বিল ইজ ভেরি হাই এখন, ফ্রেট গুলি, যার জন্য ওরাও চাচ্ছে যে দ্বিতীয় কোনো জায়গায় ইনভেস্ট করার জন্য। সেক্ষেত্রে গার্মেন্টস আছে, আপনার লেদার আইটেম গুলি আছে, তারপরে আপনার ধরেন আপনার ফুড আইটেম গুলিও তারা করতে চাচ্ছে এখানে, এবং শুজ, যেটা ক্যাশ, সেগুলি এখানে করে কিন্তু অনেক কোম্পানি এখন এখান থেকে সরাসরি অন্য কোনো দেশে তারা এক্সপোর্ট করে। সো চায়নাতে আপনার যে তাদের 42 ইয়ার্সের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা হিউজ, এবং তাদের কিন্তু মাথাপিছু আয় অনেক বেশি এবং খরচ বেশি, যার জন্য ওখানে কিন্তু আর সার্ভাইভ করতে পারে না। আমার নিজেরই চায়নাতে অফিস আছে, যেখানে আমি 1500 RMB দিয়ে যেই গ্রাজুয়েট করা মেয়েদেরকে বা ছেলেদেরকে নিতাম, এখন এটা স্টার্টিং হয় এলো 6000 থেকে। অতএব এটা ভেরি মানে এক্সপেন্সিভ নাও। আর যার জন্য চাইনিজরাও কিন্তু এখানে ইনভেস্ট করার জন্য আসছে, এবং আমরা কিন্তু প্রতিনিয়ত এদেরকে সাপোর্ট দিয়ে চলছি। এবং মিডিয়াম ইন্ডাস্ট্রিগুলি আসছে, বড় বড় ইন্ডাস্ট্রি জানেন আপনি, এটা তো সরাসরি আসে। আর মিডিয়াম ইন্ডাস্ট্রি যেগুলো আছে, আমরা যেভাবে তাদের কোনো প্রবলেম হলে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলে সেগুলিকে কিন্তু সলভ করার চেষ্টা করি প্রতিনিয়ত। এবং আমরা বলে দিছি যে তোমাদের যে কোনো সমস্যা আমাদের কাছে বলবে, রিলেভেন্ট ডিপার্টমেন্টের কাছে আমরা যাব, আমরা সেই সহযোগিতা তোমাদের করবো। যার জন্য চাইনিজরা কিন্তু বেশ ইনভেস্টমেন্টে আগ্রহী বাংলাদেশে। কোভিডের জন্যই কিন্তু একটু আমাদের মনে হয় একটু আমরা পিছনে পড়ে গেছি। তারা কিন্তু হিউজ একটা ইনভেস্টমেন্ট নিয়ে বাংলাদেশে আসতে চায়। আচ্ছা, তাদের হিউজ ইনভেস্টমেন্ট নিয়ে আসার তাদের মনোভাব রয়েছে, তা শুধু কোভিডের কারণেই অনেকটা পিছিয়ে আছে। এই যে ইনভেস্টমেন্ট সামিট, গতকাল আপনি ছিলেন এবং আজকেও নিশ্চয়ই থাকবেন, আপনার কি মনে হচ্ছে যে এর একটি কেমন প্রভাব পড়তে পারে এবং আকৃষ্ট করবার ক্ষেত্রে তাদেরকে? দেখেন, গতকাল আমি ছিলাম, প্রথম থেকে একদম সারাদিনই ছিলাম এখানে। আমি দেখলাম প্রচুর চাইনিজ পিপল কিন্তু সেই এখানে এসে অ্যাটেন্ড করলো, যাদের এক্সিস্টিং ইন্ডাস্ট্রি আছে এবং যারা ইনভেস্ট করবে। আমি অনেকের সাথে কথা বলছি এবং বলছি যে, সে বলছে যে তোমাদেরকে আমরা চিনি, যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে হেল্প করো। আমি বলছি ওপেন 24 আওয়ার্স, তুমি আসতে পারো। এবং আমাদের ডিপার্টমেন্টের সাথে আমরা কথা বলছি যে যেখানে যে পারে যে তাদেরকে সহযোগিতা করার জন্য। এখন জমি সংক্রান্ত আসলে অনেক সময় হয় কি, তারা একটু ভুল করে, যার জন্য কেনাকাটা গিয়ে ভুল করলেই এই সমস্যাগুলি পড়ে। আর আমাদের যারা জমি কেনা বেচা করে, আপনি জানেন, তাদের মধ্যে একটু সততার অভাব, এই কারণে কিন্তু এরা সমস্যায় বেশি পড়ে আসলে। আচ্ছা আচ্ছা, আপনি যেমন বলছিলেন যে গতকালের সম্মেলনেও প্রচুর সম্ভাবনা দেখা গেছে এবং তারা অনেক আগ্রহ দেখিয়েছেন। আমি অধ্যাপক হাসনাত আলী আপনার কাছে জানতে চাই, এই যে সম্ভাবনা আছে এবং বিনিয়োগকারীরা আগ্রহ দেখাচ্ছেন এবং রোড শোগুলোতেও দেখা যায় যে প্রচুর তারা আগ্রহ দেখাচ্ছেন, এই যে বিনিয়োগকারীরা আগ্রহ দেখাচ্ছেন, তাদেরকে তাদের এই আগ্রহটি বাস্তবায়ন করতে, আমাদের বিনিয়োগ নিয়ে আসতে কি করণীয়? একেবারে এই মুহূর্তে অনেক কিছু আছে, এই করা যেতে পারে, সেই করা যেতে পারে, একেবারে বাস্তবে নিয়ে আসতে কোন কোন বুলেট পয়েন্টগুলো আপনি উল্লেখ করবেন? নিঃসন্দেহে আমি আগেই বলেছি যে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য সবচেয়ে একটি ভালো রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে। এবং বুলেট পয়েন্ট যেটা, একটি কাজ আমাদের বোধহয় এখনই করা উচিত, সেটা হলো যারা বিনিয়োগ করতে চায় বা ইনভেস্ট করতে চায়, তারা বোধহয় হ্যাজার্ড ফ্রি ইনভেস্টমেন্টটা বাংলাদেশে করতে চায় এবং তারা একই ছাদের নিচে বসে সমস্ত সেবাগুলো তারা পেতে চায়। এবং প্রসিডিউরাল যে হ্যাজার্ড বা আমরা যাকে বলি আমলাতান্ত্রিক জটিলতা বা আমলাতান্ত্রিক যে বাধাগুলো, সেই বাধাগুলো যেন এক মিনিমাইজ করা হয় এবং এক ছাদের নিচে সকল সেবাগুলা এয়ারপোর্টে নেমে তারা যেন সেবাগুলা নিতে পারে। এবং তারা তো বিনিয়োগ করে বেসিক্যালি
প্রফিট আর্ন করার জন্য বা মুনাফা অর্জন করার জন্য, সেই মুনাফাগুলো যেন স্বাচ্ছন্দ্যে বৈধ চ্যানেলে তারা তাদের দেশে আবার নিয়ে যেতে পারে অথবা রিইনভেস্ট করতে পারে বাংলাদেশে, সেই পরিবেশটা কিন্তু তৈরি করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী বলেন, আর্থিক সেক্টর বলেন, তারপরে এই যে অবকাঠামোগত যে বিষয়গুলো, আমাদের দেশের কিন্তু ভূমি খুব অল্প, ঘনবসতিপূর্ণ দেশ, অতএব আমরা যেন প্রত্যেকটি ইঞ্চি জমি সেখানে যেন অব্যবহৃত পড়ে না থাকে। আমরা যে 100টি ইকোনমিক জোন আমরা করলাম, সেই আচ্ছা, ভূমির যেন সর্বোচ্চ ব্যবহার হয় এবং এক ছাতার নিচে সকল সুবিধাকে নিয়ে আসবার কথা বলছেন। বিনিয়োগ তারা যেন নিরবচ্ছিন্নভাবে এবং সমস্যা ছাড়া বিনিয়োগ করতে পারে, এই পরামর্শগুলো আপনি দিচ্ছেন এই মুহূর্তে বিনিয়োগকে বাস্তবায়ন করতে গেলে। আমি আসতে চাই মিসবাউর রহমান আপনার কাছে। ব্রিটেনে আমাদের কারি শিল্প একটি অনেক বড় জনপ্রিয় এবং অনেক সেখানে অনেক বেশি কর্মসংস্থান হয়ে থাকে। এখন এই প্রজন্মের কাছে কি অবস্থা? সেখানে অনেকটাই কমে এসেছে এবং ব্রেক্সিটের সিদ্ধান্তের পরে কি অবস্থা, এবং আমাদের এখান থেকে প্রবাসী আমাদের বাংলাদেশের শ্রমিকদের নেবার ক্ষেত্রে সেখানকার কি অবস্থা? ধন্যবাদ। আমি প্রথমেই এই আমাদের প্রফেসর হাসান সাহেবের সাথে একমত পোষণ করতে চাই যে বিনিয়োগে বাংলাদেশে যে কিছু বাধা উনি চিহ্নিত করে আপনি স্পেসিফিকলি কিছু কথা বলেছেন, আমি তার সাথে সম্পূর্ণ একমত। আমি এটার দিকে যাচ্ছি না। আপনি কারি শিল্পের কথা বলেছেন, আপনি জানেন এখানে প্রায় বাংলাদেশি ওন বা প্রায় 12,000 আপনার রেস্টুরেন্ট রয়েছে, এবং এখানে এই ব্রিটেনের অর্থনীতিতে আপনার বিলিয়নস অফ পাউন্ডের যে কারি শিল্প ব্যবসা রয়েছে সেটা কিন্তু অবদান রাখছে ব্রিটিশ বাংলাদেশিরা। এবং এখানে আমাদের যে সমস্যা, যে স্টাফ শর্টেজ, আপনার দীর্ঘদিনের একটা সমস্যা, যেটা বিভিন্নভাবে আমরা এই ব্রিটিশ সরকারের সাথে আমরা দেন দরবার করে মোটামুটি স্টাফ শর্টেজের যে সমস্যাটাগুলো দীর্ঘদিন পরে কিছুটা হলে একটা পর্যায়ে নিয়ে আসতে পেরেছি। বাট আমি মনে করি এটা আমরা বাংলাদেশ সরকার ক্যাটারিং শিল্পকে রক্ষা করতে হলে এবং কিছু আপনার আরো শেফ অথবা ট্রেনিং শেফ বা দক্ষ আপনার ক্যাটারিং যে স্টাফ যদি পাঠাতে পারে বা সেখানে তারা, তবে এটা আচ্ছা, এখানে কোনো প্রশিক্ষণ কেন্দ্র তো করবার কোনো পরিকল্পনা আছে কিনা বা করা যায় কিনা, সে সম্ভাবনা আছে কিনা আপনারা? আপনি হয়তো জানেন যে সিলেট সহ বাংলাদেশের কয়েকটা জায়গায়, ঢাকা এবং কয়েকটা বিভিন্ন সময় ছোট আকারের ইনস্টিটিউশন গড়ে উঠেছিল ক্যাটারিং, কিন্তু ওইগুলো বেশি দিন টিকতে পারেনি বিভিন্ন কারণে। তো আমি মনে করি যে সরকারি পর্যায়ে যদি এরকম, যেমন প্রবাস কল্যাণ মন্ত্রণালয় আছে, তারা বিভিন্ন দেশে অন্যান্য সেক্টরে তারা কাজ করছেন, ঠিক সেইভাবে যদি কারি শিল্পকে ব্রিটেনকে যদি স্টাফ পাঠাতে চান সে দক্ষ, তাহলে তারা যদি সরকারের কোনো ইনস্টিটিউশন, আমি জানি এখানে অনেকে বলবেন যে এখানে তো আপনার এই পর্যটন কি অনেক কি আছে, বাট আমি মনে করি এটাকে আপনার নতুন আঙ্গিকে যদি করে একটা ইনস্টিটিউশন করা যেতে পারে, তখন দক্ষ শেফ অথবা দক্ষ যারা স্টাফ আছে সেখানে বাংলাদেশ কিন্তু যেমন মিডল ইস্টে দক্ষ অনেক তারা বিভিন্ন সেক্টরে, কনস্ট্রাকশন সেক্টরে তার লোক পাঠান, ঠিক তেমনি ব্রিটেনে কিন্তু সে ভূমিকা রাখতে পারবে। আমি জাস্ট ছোট্ট করে একটা বলতে চাই যাওয়ার আগে, যে আপনি জানেন যে এখানে বলা হয়েছে যে আমরা এক্সপোর্ট ইম্পোর্টের কথা বলছি। ব্রিটেনে কিন্তু এই যে গত ইন্টারন্যাশনাল সামিটের পরে ব্রিটেনের মেইন স্ট্রিম যেমন স্টিল কোম্পানি, ম্যানুফ্যাকচার কোম্পানি, তারা আগ্রহ দেখিয়েছে বাংলাদেশে ইনভেস্ট করার জন্য। ঠিক তেমনি প্রবাসীরাও যে এখানে বিভিন্ন ধরনের কাঁচামাল আসে বাংলাদেশ থেকে, এখানে জানেন ইউরোপ এবং আমেরিকার হিউজ ডিমান্ড, যেগুলা ড্রাই ফুড গুলা, সেখানে সমস্যা যেটা হলো আমাদের নিজস্ব কার্গো প্লেন নেই। এবং আমি শুনেছি কিছুদিন আগে কেন বাংলাদেশ সরকার বা মিনিস্ট্রি তারা এই কার্গো প্লেন কেনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আগ্রহ দেখিয়েছেন, সেটা খুব ভালো শুভ সংবাদ। যদি অতি সত্তরটা করা যেতে পারে, যে আমাদের হিউজ একটা মার্কেট রয়েছে কাঁচামাল রপ্তানি করার জন্য। এবং সবচেয়ে এটা বড় বিষয় হলো যে আমাদের যে এখানে কিছু কিছু ক্ষেত্রে এগুলা কাস্টম ক্লিয়ারেন্স সহ বিভিন্ন সেক্টরে নিজস্ব কার্গোর কথা বলছেন। আরেকটি বিষয় জানতে চাই যে আপনি যদি ব্রিটিশ বিনিয়োগকারীদের বাংলাদেশে নিয়ে আসতে চান, বাংলাদেশকে কিভাবে ব্র্যান্ডিং করবেন? কেন একজন বিনিয়োগকারী অন্য দেশকে পছন্দ না করে বাংলাদেশকে করবে?
তবে অবশ্যই কিন্তু আমি ফার্স্ট আজ এ ব্রিটিশ বাংলাদেশি, যেহেতু বাই বর্ন আমি বাংলাদেশি, আমি মনে করি আমাদের ফিলিংসটা বাংলাদেশের জন্য, আমরা রেমিটেন্স পাঠাই দেশের জন্য, আমরা কিছু করতে চাই, কিন্তু এই যে কিছু বাধা আছে যেখানে বলে দুর্নীতি এবং কিছু আপনার তারপরে আপনার যে মানি ক্লিয়ারেন্সের ব্যাপারে, এগুলাতে আমাদের চিহ্নিত করে। এবং বাংলাদেশ এই মুহূর্তে বিনিয়োগের যে সবচেয়ে সুবর্ণ সুযোগ রয়েছে, এই কারণে যে বাংলাদেশের যে সবচেয়ে একটা মোটামুটি নিরাপত্তা, বাংলাদেশে যে রাজনৈতিক স্থিতিশীলতা যেটা আছে, স্টেবিলিটি যেটা বলা হয়, এবং বাংলাদেশে কিছু যে 100টা অর্থনৈতিক অঞ্চল, আইটি সেক্টর, বিভিন্ন সেক্টরে, এবং সবচেয়ে বড় কথা হলো বিদ্যুৎ। বাংলাদেশে এখন বিদ্যুৎ কিন্তু পাওয়ার সেক্টরে সবচেয়ে নিশ্চয়তা দিতে পারছে বিনিয়োগ করার জন্য বিদেশিদের। তো সেটা একটা বড় বিষয় মনে করি। এবং ছোট ছোট উদ্যোক্তাদের আমি বারবার বলছি, এসএমই যাকে বলা হয়, তাদেরকে আগ্রহ করার জন্য আমি মনে করি যে আমি আবারই রিপিট করছি যে বাংলাদেশ যে বিনিয়োগ বোর্ড বা যেখানে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রবাসীদের আরো এনকারেজ করার জন্য, নিয়ে আসার জন্য এই সেক্টরে তারা কিছু কাজ করতে পারে, কাজ করার অনেক সুযোগ রয়েছে আমি মনে করি। আচ্ছা, তাহলে বলছেন যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা এটি তুলে ধরা, অবকাঠামো যে সুবিধাগুলো তৈরি হয়েছে সেই বিষয়গুলো তুলে ধরা, এবং একই সাথে যে বাংলাদেশে উৎপাদনের চাকা বন্ধ হয়ে যায় এই ধরনের কোনো অস্থিরতা নেই, এই বিষয়টিও তুলে ধরবার কথা বলছেন। সবশেষ বক্তব্যটি আনতে চাই যাদব দেবনাথ, আপনার কাছে একদম ছোট করে বলবেন যে আপনি আসলে কোন বিষয়টি তুলে ধরবেন। থ্যাংক ইউ। যাদব দেবনাথ, আপনি একদম ছোট করে বলবেন যে বাংলাদেশে এই মুহূর্তে বিনিয়োগের যে সুবর্ণ সুযোগ রয়েছে সেটি আসলে বিনিয়োগকারীর কাছে আপনি কিভাবে তুলে ধরবেন, সিআই এবং সিএস দেশ এবং চায়নার ক্ষেত্রে, বা অন্যান্য বিনিয়োগকারীদের কাছে, অন্যান্য দেশে বিনিয়োগকারীদের কাছে? আপনাকে ধন্যবাদ। আসলে বাংলাদেশের যে বিনিয়োগটা করবে এবং তার যে ফ্যাসিলিটিস গুলো আছে, 10 ইয়ার্স আপনার ট্যাক্স ব্যাট এক্সাম্পশন করা, এগুলি আমাদেরকে জানাইতে হবে। এবং তারা যে পরিমাণ বিনিয়োগ করবে উইদাউট নোটিশে, তারা কিন্তু ওই পরিমাণ টাকা আবার নিয়ে যেতে পারবে, এখানে কেউ বাধা দিবে না, এবং সেটা কিন্তু টিটির মাধ্যমে নিতে পারবে। এটা বাংলাদেশ ব্যাংক তাদেরকে ক্লিয়ার করে দেওয়া আছে ওখানে, যে আপনারা বিভিন্ন ফ্যাসিলিটি পাবেন। কি কি ফ্যাসিলিটি? সেখানে আপনার ট্যাক্সে ব্যাটের 10 ইয়ার্সের যে তাদেরকে প্রভিশন দিয়ে দিচ্ছে, সেটা কিন্তু একটা বিশাল জিনিস, যে তাদের কারো কাছে হিসাব দেওয়ার দরকার নাই। তাদের যে পরিমাণ টাকা বা ডলারে পাঠাক, সেটা হয়তো টাকা তারা নিয়ে যেতে পারবে। অসংখ্য ধন্যবাদ যাদব দেবনাথ, এবং সকলকে ধন্যবাদ। দর্শক, বিশৃঙ্খলা আজ এই পর্যন্তই। নতুন কোনো বিষয় নিয়ে যুক্ত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।